পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য, এটাকে বোঝাবো। তাহলে দেখো, এটা বোঝানোর জন্য আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা আমি দুভাবে এক্সপ্লেন করব, ঠিক আছে? অর্থাৎ দুভাবে তোমাদের বোঝাবো। দেখো, একটা সার্কিট ডায়াগ্রাম এঁকেছি। এখানে একটা সেল আছে, সেল অর্থাৎ আমরা রিমোটে লাগাই যেগুলো, একটা ব্যাটারি বলি আমরা, ওটা আসলে সেল, সেটা লাগানো আছে। এটা ইএমএফ সেল, অর্থাৎ এর ভেতরেও কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকে, এটা এক্সট্রা করে দিতে হয় না, তৈরি করার সময় এমনি তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এইভাবে কানেক্ট করার পরে এই সার্কিটটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। আমি ধরে নিলাম এটা আই কারেন্ট, আই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো করবে। এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে আর ওহম, আর ওহম। এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে এই আইটা ফ্লো করে এখান দিয়ে আসবে, এখান দিয়ে যাবে। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা যদি একটা ভোল্টমিটার লাগাই, তাহলে দেখতে পাবো যে একটা ভোল্টমিটার রিডিং দিচ্ছে। ভোল্টমিটারটা যে কোনো একটা রিডিং দিচ্ছে, অনেক কিছুর উপরে নির্ভর করে, রেজিস্ট্যান্স, এই ইএমএফ সেল, এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তা আমরা এখানে দেখব যে মোটামুটি ধরে নাও যে 5 ভোল্ট রিডিং দিচ্ছে। তাহলে আমরা বলবো যে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব প্রভেদ 5 ভোল্ট। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে বিভব প্রভেদের একক হিসেবে আমরা ভোল্ট ইউজ করছি। ভোল্ট, VOLT, সেটাকে সংক্ষেপে ভি লেখা হবে, ঠিক আছে? ওহমের সূত্র থেকে এটার ফর্মুলা হচ্ছে V = IR, ঠিক আছে? তাহলে এইখান দিয়ে যে আইটা ফ্লো করছে আর এখানে যে রোধ আছে, এই দুটোর গুণফল আমরা এখানে ভোল্ট অর্থাৎ বিভব প্রভেদ হিসেবে দেখতে পাবো। এটা আমাদের 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর, মনে করো যে আমি এইখানটাতে একটা পজিটিভ চার্জ রেখেছি, এখানে একটা কি রেখেছি? পজিটিভ চার্জ। আচ্ছা, এখন অনেক দূর থেকে আমি একটা পজিটিভ চার্জকে এর কাছে নিয়ে আসতে চাইছি। তাহলে কি করতে হবে? আমার এখান থেকে এখানে আনতে গেলে আমাকে একে একটা ফোর্স ক্রিয়েট করবে ওর উপরে, কারণ পজিটিভের উপরে বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে আমাকে সেই বিকর্ষণ বলকে উপেক্ষা করে আমাকে জোর করে শক্তি প্রয়োগ করে আসতে হবে এখানে। তার মানে কি, আমার সেই যে চার্জটা তার উপরে আমার একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এবার ফোর্স অ্যাপ্লাই করছি আর এদিকে আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমার একটা ওয়ার্ক ডান হচ্ছে। এবার এই চার্জটাকে এখান থেকে ধরো এইখানে একটা বিন্দু, সেই বিন্দুটার নাম দিলাম A। এখান থেকে এখানে আনতে একটা আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। আবার এখান থেকে এই পর্যন্ত এখানে আরেকটা বিন্দু আমি নাম দিলাম B, এখানেও একটা আমার ওয়ার্ক ডান করতে হবে এখান থেকে এতটা আনতে। তাহলে এই যে দুটোর যে ওয়ার্ক ডান, ঠিক আছে, দুটো আলাদা আলাদা হবে, এটা বুঝতে পারছো? কারণ এখান থেকে এইটুকু আনলে যা কার্য হবে, এখান থেকে এইটুকুনি আনলে তার থেকে একটু বেশি কার্য করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কার্যের একটু পার্থক্য রইল, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে যে কার্যের পার্থক্য হচ্ছে সেইটাকে আমরা ওয়ার্ক ডান বলছি, যদি ওয়ার্ক ডান বলি, এবং এই চার্জটাকে আমি কিউ চার্জ বলি। তাহলে যেটা হবে সেইটা হবে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল
ডিফারেন্স। আচ্ছা, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখো এই চার্জটার জন্য কিন্তু হলো, এই যে কাজটা করতে হতো সেটা কিন্তু এই চার্জটা আছে বলে, সুতরাং এই চার্জটা আছে বলে এখানে কিন্তু আমার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে। এভাবেও আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে বুঝতে পারি, কিন্তু খুব সহজভাবে 1 নম্বর যে পদ্ধতিটা তোমাদের আমি শিখিয়েছি সেই পদ্ধতিটাতে আমরা বিভব প্রভেদকে বুঝতে পারবো। ঠিক আছে, এবার তোমরা বিভব প্রভেদের সংজ্ঞাটা দেখে নাও। এবার তোমাদের কারেন্ট অথবা বাংলায় প্রবাহ মাত্রা এইটাকে আমি এক্সপ্লেন করব। তবে এটা এক্সপ্লেন করার জন্য আমার এরকম একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে হয়েছে। এটা কি? সেল। সেল সম্বন্ধে আমি একটু বলে নিই। সেল এটা হচ্ছে তার সিম্বল। এই বড় যে প্লেটটা দেখা যাচ্ছে এটাকে আমরা প্লাস চার্জ বলি, প্লাস টার্মিনাল, আর ছোটটা এটাতে আমরা নেগেটিভ টার্মিনাল বলি, এটাতে নেগেটিভ চার্জটা থাকে। আচ্ছা, এই পয়েন্ট থেকে কারেন্ট বেরিয়ে এখানে সার্কিটের মধ্যে যা থাকবে সেখান দিয়ে এসে আবার এখানে ঢুকে যাবে। এটা কিন্তু ডাইরেকশন অফ কারেন্ট, ঠিক আছে? কিন্তু ইলেকট্রনগুলো এখান থেকে এই দিক দিয়ে ফ্লো করে এখানে ঢুকবে, অর্থাৎ কারেন্টের যা ডাইরেকশন ইলেকট্রনের ডাইরেকশন কিন্তু ঠিক তার উল্টো দিকে হয়। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা একটা পরীক্ষার কোশ্চেনে থাকে। অর্থাৎ কারেন্টের যে দিক আর ইলেকট্রনের যে প্রবাহের দিক এই দুটো কিন্তু পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ কারেন্ট যদি এই দিক থেকে এই দিকে পাস করছে তার মানে ইলেকট্রন কিন্তু এই দিক থেকে এই দিকে পাস করছে। ঠিক হলো? এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানটাতে কি, এখানটা থেকে দেখো এই যে সেলটা আছে সেলটার থেকে কারেন্ট বেরিয়ে এইখানে একটা জিনিস লাগানো আছে, এটাকে বলা হয় অ্যামমিটার। এটাকে বলা হয় অ্যামমিটার। এখানেও একটা লাগানো আছে এবং এটা সিরিজ কানেকশন আছে। এটা সিরিজ কানেকশন আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে এখান থেকে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখানে আরেকটা অ্যামমিটারও কানেকশন আছে, সেই সিরিজ কানেকশনই আছে, দিয়ে এইভাবে কানেক্ট করা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা এখান থেকে আমরা দেখতে পাবো যে এই মিটারে একটা রিডিং আসছে, দেখা গেল যে 2 অ্যাম্পিয়ার, ধরে নিলাম যে এটা 2 অ্যাম্পিয়ার। এটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে যখন এখান দিয়ে ফিরে আসবে এখানেও কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্টই থাকবে। এই মিটারটাও কিন্তু এ মিটার যা শো করবে সেম শো করবে। অনেকের ধারণা আছে যে এখান থেকে গিয়ে এই রেজিস্ট্যান্সটা, ধরে নাও একটা লোড, যে কোনো ধরো ফ্যান অথবা লাইট, সেটা জ্বলছে, তাহলে কারেন্টটা যেন খরচ হয়ে গেছে। না, কারেন্টটা খরচ হয় না, পাওয়ারটা খরচ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে এসে এর মধ্যে কারেন্টটা এখান থেকে এসে এখানে ঢুকে যাচ্ছে। এই কারেন্টের মাধ্যমে এই সেলটা একে পাওয়ার ট্রান্সমিট করছে, কারেন্ট কিন্তু খরচ হয়ে যায় না। অর্থাৎ একটা পজিটিভ তার দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ঠিক তার নেগেটিভ তার দিয়ে সেই পরিমাণ কারেন্টই কিন্তু ফেরত আসবে এখানে যে লোডটা থাকবে। ঠিক আছে? একটা লোড চালাতে গেলে আমাদের দুটো তার লাগে, যে পরিমাণ কারেন্ট যাবে ঠিক সেম পরিমাণ কারেন্টই কিন্তু ফিরে আসবে। আচ্ছা, কারেন্ট হচ্ছে, কারেন্টের ফর্মুলা CURRENT, কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম। কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম, অর্থাৎ এখান দিয়ে কি পরিমাণ চার্জ ফ্লো করছে তা কত সময়ের মধ্যে ফ্লো করছে, এটা হচ্ছে কারেন্টের ডেফিনেশন। কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম। আচ্ছা, তাহলে চার্জ ইজ ইকুয়াল টু কি?
চার্জ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন গুণ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা হচ্ছে কুলম্ব। অর্থাৎ এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে চার্জকে আমরা কিউ দিয়ে লিখি, কিউ ইজ ইকুয়াল টু এন ই, এইটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়। আর এটাকে যদি সংক্ষেপে লিখি তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কারেন্ট সংক্রান্ত যেগুলো বললাম এগুলো তোমাদের খাতায় নোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদের ইএমএফ এই পয়েন্টটাকে বলবো। আচ্ছা, ইএমএফ এর ফুল ফর্ম তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ফুল ফর্মটা তোমরা খাতায় নোট করে নাও। আচ্ছা, দেখো এটা একটা সেল, এটা একটা সেল, একটাই সেল আমি দুভাবে এঁকেছি। দেখো এখানে আমি একটা তোমাদের সেল দেখাচ্ছি, এই যে এই সেলটা দেখতে পাচ্ছ সেল, এর সামনে যেটা আছে ছোট মতো এটা কিন্তু পজিটিভ টার্মিনাল, এখানে যেটা আছে বড় মতো এটা কিন্তু নেগেটিভ টার্মিনাল। এটা সেলের ক্ষেত্রে। সিম্বলের ক্ষেত্রে যেটা বড় টার্মিনাল সেটাই কিন্তু পজিটিভ, যেটা ছোট টার্মিনাল সেটা কিন্তু নেগেটিভ। সুতরাং এখানে একটা ছাত্রছাত্রীদের কনসেপ্টে ভুল হয়, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে প্র্যাকটিক্যালি সেলে যেটা দেখছি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আর আমরা ছবিতে যেটা আঁকি সেটা যেটা বড় দাগ আঁকি সেটা কিন্তু পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, এবার বলবে যে এই রেজিস্ট্যান্স কি, এখানে একটা রেজিস্ট্যান্স কেন আঁকা হয়েছে? দেখো এই রেজিস্ট্যান্সটা সামনে থাকুক অথবা পেছনে থাকুক, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। সামনেও দেখানো যেতে পারে, পেছনেও দেখানো যেতে পারে। এই দুটো জিনিস নিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর ভেতরে এরকম একটা জিনিস তো আছেই, আমরা এটা এতদিন তো আমাদের সাধারণ ধারণা থেকে জানি যে এরকম একটা জিনিস আছে, কিন্তু একটা রেজিস্ট্যান্সও থাকে এর ভেতরে। এটাকে আলাদা করে দিতে হয় না, এটা যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালগুলোর থেকেই এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে আসে। এটার মান খুবই কম হয়, মোটামুটি 1 ওহমেরও অনেক কম হয়, ঠিক আছে? খুব বেশি হলে হয়তো 1 ওহম হবে। খুব ভালো ব্যাটারি যদি হয় তাহলে সেক্ষেত্রে খুব এটার মান কম হবে। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। এর মান যত কম হবে ততই সেলটা ভালো হবে। আচ্ছা, এবার দেখো এই অবস্থায় একদম কিছু আমি বাইরে কানেক্ট করিনি, কোনো কিছু বাইরে আমি কানেক্ট করিনি। এই অবস্থায় যদি আমরা একটা ডিজিটাল ভোল্টমিটার, এটা কিন্তু সাধারণ ভোল্টমিটারে হবে না, কারণটা আছে আমি বলছি। এটা একটা ডিজিটাল ভোল্টমিটার লাগালে আমি এখানে দেখতে পাবো যে এই একটা ভোল্ট দেখাচ্ছে। কথা ধরে নাও, বোঝার সুবিধার্থে ধরে নাও যে এটা 12 ভোল্ট। আমি ওপরেরটা মুছে দিচ্ছি। এইবার ঠিক এই অবস্থা আছে, ভোল্টমিটারটা কানেক্ট করা আছে, এটা কিন্তু ডিজিটাল ভোল্টমিটার। কেন ডিজিটাল ভোল্টমিটার শুনে নাও আগে। কারণ ডিজিটাল ভোল্টমিটার কিন্তু এখান থেকে খুব কম কারেন্ট ড্র করবে। এখানে যদি আমি নর্মাল একটা ভোল্টমিটার লাগাতাম তাহলে কি হতো, এটা কিন্তু অনেক বেশি কারেন্ট ড্র করে ফেলতো এখান থেকে। তাহলে সেইটাকে বাঁচানোর জন্য আমি এটাকে ডিজিটাল লাগাচ্ছি। আচ্ছা, এবার এখানে 12 ভোল্ট শো করছে এই অবস্থায়। এখন আমি এই টার্মিনাল দুটোর মধ্যে একটা এরকম রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, মানে এটাকে আমরা লোড বলবো। এটা হতে পারে লাইট, হতে পারে ফ্যান, হতে পারে হিটার, হতে পারে যা কিছু একটা হতে পারে, যা কিছু। তাহলে তখন দেখবো এই ভোল্টেজটা, এই ভোল্টটা ড্রপ করে দেখা গেল যে 11.5 ভোল্টে এসে দাঁড়িয়েছে।
তাহলে এইটা হচ্ছে এই সেলটার ইএমএফ, ঠিক আছে। আর এইটা যেটা দাঁড়ালো এইটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। একটু আগে একবার পোটেনশিয়াল ডিফারেন্স বুঝিয়েছি, সেই পোটেনশিয়াল ডিফারেন্সই এটা। অর্থাৎ ইএমএফ কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সকে তৈরি করলো। এখান থেকে একটুখানি কম হবে ভ্যালুটা, যেহেতু এখান দিয়ে ফ্লো করার সময় এই ভোল্টেজটার কিছুটা পার্ট এখানে ড্রপ করে যাবে অ্যাকর্ডিং টু ওহমস ল। ওহমের সূত্র অনুসারে এখানে কিন্তু কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ 0.5 ভোল্ট এখানে নষ্ট হয়ে গিয়ে দেখা গেল যে এখানে বাকিটা বেরিয়ে গেছিল। আমি এগুলো সবই এক্সাম্পল দিচ্ছি, এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু আসবে। আচ্ছা, তাহলে ইএমএফ কিন্তু নো লোড কন্ডিশনে হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু লোড কন্ডিশনে আসে, ঠিক আছে। তাহলে এই হলো একটা সেলের ইএমএফ এর কাহিনী, ঠিক আছে। অর্থাৎ ইএমএফ কে আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে ছোট্ট করে এক্সপ্লেন করতে পারি। সেটা কি, ধরো একটা কোনো বিস্কুটের ফ্যাক্টরি, সেখানে 100টা বিস্কুট প্রডিউস হচ্ছে, কিন্তু মার্কেটে প্রতিদিনই 100টা কিন্তু বিস্কুটের প্যাকেট ছাড়ছে না। তারা যখন মার্কেটে ছাড়ছে তখন কিন্তু দেখা গেল যে 95টা বিস্কুট ছাড়ছে প্যাকেট। তাহলে 5টা কোথায় গেল? 5টা তাদের ইন্টারনাল যে সমস্ত কর্মীরা আছে তাদের খাওয়ার জন্য কোম্পানি দিয়ে দিচ্ছে। তার মানে কোম্পানিতে যদি দেখা হয় তাহলে কটা বিস্কুটের প্যাকেট প্রোডাকশন হচ্ছে? 100টা, কিন্তু বাইরের থেকে লোকে পাচ্ছে কটা? 95টা। তাহলে বাকি 5টা কোথায় গেল? বাকি 5টা ভেতরে কিন্তু যারা কোম্পানির লোকজন আছে তাদের খাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে ওই 100টা হলো গিয়ে এখানে যদি কম্পেয়ার করি তাহলে ইএমএফ 95 যে সংখ্যাটা বললাম সেটা যদি কম্পেয়ার করি তাহলে সেটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। আর ওই যে 5টা বিস্কুট সেটা মানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে। এই হচ্ছে ইএমএফ এবং পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্ট। এবার আসছি রেজিস্ট্যান্স বা রোধ, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স তার সিম্বল হচ্ছে এইটা সিম্বল। এটা ছাড়াও আরেকটা সিম্বল ইউজ হয়, সেটা হলো এইরকম। এটাও রেজিস্ট্যান্সের সিম্বল। এটা আঁকা একটুখানি অসুবিধা বলে আমরা এটাকে সবসময় ব্যবহার করি। আচ্ছা, রেজিস্ট্যান্স কি? মনে করো রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার কোনো না কোনো বাধার সম্মুখীন হতেই যেতে হয় প্রতি মুহূর্তে। একেবারে কিছু না থাকলেও তার যে ঘর্ষণ বাধা আছে, ফ্রিকশনাল যে ফোর্স আছে, সেটাকে অতিক্রম করেই তোমাকে যেতে হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সও ঠিক এরকম, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন কি হয়, এর যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার সময় সে কিছু বাধার সম্মুখীন হতে যায়। এই যে বাধাটা, এই বাধাটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের একক হলো ওহম। এরকম একটা সিম্বল, এটা হচ্ছে ওহম। এটাকে যদি আমরা লিখি তাহলে OHM, ওহম, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তার একক। তাহলে সিম্বল হলো, একক হলো। রেজিস্ট্যান্স মাপার জন্য ওহম মিটার বা এখন বর্তমানে সব থেকে ভালো হচ্ছে ডিজিটাল মিটার, মাল্টিমিটার, সেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স মেপে ফেলতে পারি। তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স আসলে কি? রেজিস্ট্যান্স আসলে হলো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যখন যায় তখন যে বাধা পায় সেই বাধাটাকেই ইলেকট্রিক্যালের ভাষায় রেজিস্ট্যান্স বলা হয়, ঠিক আছে। এবার আমি রেজিস্টিভিটি বোঝাবো। রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি একটা পরিবাহী এঁকেছি।
এটা একটা পরিবাহী, আমি অনেক বড় মোটা করে রেখেছি। পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে আমরা এল দিয়ে চিহ্নিত করেছি। পরিবাহীটার দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে চিহ্নিত করেছি? এল দিয়ে। আচ্ছা, পরিবাহীটার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া, এই যে এটা যদি পরিবাহী হয় এরকম দেখতে পাচ্ছ, তাহলে এই জায়গাটাতে একটা এরিয়া আছে, এরকম দেখা যাচ্ছে যে এরিয়াটা আমি হাত দিচ্ছি, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পরিবাহীটার যে রোধ আর, সেটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, অর্থাৎ পরিবাহীটার দৈর্ঘ্যের উপরের সাথে সমানুপাতিক। পরিবাহীটার দৈর্ঘ্য যদি বেশি হয় রোধ বাড়বে, পরিবাহীটার দৈর্ঘ্য যত কম হবে রোধ ছোট হবে তত, ঠিক আছে? একটা ছোট এইটুকুনি তারের যা রোধ হবে, একটা ওইরকম দেখতেই যদি একটা লম্বা, অনেক লম্বা তার নেওয়া হয় তাহলে তার রোধ বেশি হবে। এটা তো আমাদের সাধারণ একটা ধারণা। 2 নম্বর, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া, ইনভার্সলি মানে 1/, সেটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্রস সেকশনাল এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি দেখিয়েছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটা আসলে মানে হচ্ছে তারটা সরু না মোটা। এই কথাটাকে আমাদের টেকনিক্যাল টার্মে ক্রস সেকশনাল এরিয়া বলা হয়। এই তারটা এরকম একটা তার যদি হয় তাহলে এটা মোটা তার, একটা এই সরু পেনের মতো নিয়ে এখানে এই যে আছে, তাহলে এটা একটা সরু, তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়া কম, ঠিক আছে? এইরকম ভাবে আমরা এটাকে চিহ্নিত করি। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে কি হলো আমাদের দুটো সূত্র কি হলো, 1 নম্বর আর 2 নম্বর। রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। 2 নম্বরে কি হলো, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। এই দুটো জিনিস বোঝা গেল। এখন এই দুটো জিনিসকে আমি যদি দুটোরই বাঁ পাশে আর আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি, অতএব আর প্রপোর্শনাল টু এল বাই এ, অর্থাৎ আর এই দুটোকে আমি জুড়ে দিয়েছি। আচ্ছা, এবার তোমরা অঙ্কের থেকে শিখেছো যে এই প্রপোর্শনাল চিহ্নটা তুলতে গেলে এখানে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বসাতে হয়। তাহলে আর ইজ ইকুয়াল টু, এইখানটাতে একটা কনস্ট্যান্ট বসাতে হবে, রো এল বাই এ। এটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে তোমাদের মুখস্থ রাখতে হবে। এইখানে যে রোটা বলা হয়েছে, এই রো বলা হয় এটাকে, এই রোটাই হচ্ছে আসলে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি অর্থাৎ আসলে ব্যাপারটা কি সেটা একটুখানি আনা যাক অনুভূতিতে। দেখা গেল যে একই রকম দেখতে, একই মোটা, একই দৈর্ঘ্যের দুটো তার নেওয়া হয়েছে, একটা অ্যালুমিনিয়ামের আর একটা কপারের। আমি আরেকটা এক্সাম্পল হিসেবে ধরছি রূপোর, সিলভার। তাহলে তিনটে একই তার এরকম যদি আমি রেখে দিই, আমি একটা তার নিলাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আরেকটা তার নিলাম, এটা হলো কপারের, আরেকটা তার নিলাম, এটা হলো সিলভারের। এবার এই তিনটে তারের মধ্যে সবকিছু তো সমান আছে, তাহলে কি এই তিনটে তারের রোধও সমান হবে? না, তা হবে না। এই তিনটে তারের রোধ আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এইটা কোন বিষয়ের উপর নির্ভর করলো? এই যে কি ধাতু দিয়ে তৈরি তার উপর নির্ভর করলো, ঠিক আছে? তাহলে এই বিষয়টা, এই যে রোধাঙ্ক, এটা কিন্তু কোন ধাতু দিয়ে তৈরি তার উপরে নির্ভর করছে, ঠিক আছে? এটা হচ্ছে রোধাঙ্কের প্র্যাকটিক্যাল মিনিং। আচ্ছা, সব থেকে ভালো পরিবাহী হচ্ছে সিলভার। তাহলে একটা প্রশ্ন আমি যদি বলি যে তাহলে সিলভারের রোধাঙ্ক কি বেশি না কম? খুব সাধারণ কোশ্চেন, যে যেটা সব থেকে ভালো পরিবাহী তার রোধাঙ্ক কি সব থেকে বেশি হবে না কম হবে?
এটার উত্তর তোমরা ভাবো। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, এটা যত কম হবে রোধাঙ্ক সেটা তত ভালো পরিবাহী হবে। অর্থাৎ এখানে আমরা যদি একটা প্রশ্ন বলি যে ভালো পরিবাহী বা উত্তম পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কম হয় না বেশি হয়, তাহলে কি হবে? তাহলে উত্তরটা হবে রোধাঙ্ক কম হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের রোধাঙ্ক। এবার আমরা রোধাঙ্কের যে একক সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো ফর্মুলাটা হচ্ছে R ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আমি যদি রোটাকে ফ্রি করি, তাহলে এখানটাতে আর এ, ওপরে আর, তারপরে এ, আর নিচে এল। আচ্ছা একক লিখছি, রোধের একক হচ্ছে ওহম। এরিয়া, এটা কিন্তু এরিয়া, আমি বলেছিলাম এটা ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এরিয়া তার একক হচ্ছে মিটার স্কয়ার। এটা লেন্থ, দৈর্ঘ্য, তার একক হলো মিটার। তাহলে এখান থেকে একটা গেল, তাহলে এটা একক হিসেবে আসলো কি ওহম মিটার। এটা এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক। ঠিক আছে, এটা এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক। যদি সিজিএস এ বলে তাহলে ওহমটা ওহমই থাকবে, এটা হয়ে যাবে সেন্টিমিটার। এটা কিন্তু সিজিএস, আর এটা কিন্তু এসআই। আমাদের এসআইটাই বেশি চলে, পরীক্ষায় কোশ্চেন হয়তো আসতে পারে, সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম। এবার লাস্ট বিষয়, এই রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে রোধাঙ্ক পরিবাহীটার নিজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ পরিবাহীটা কি উপাদানে তৈরি। তাহলে আমরা এক কথা বললে কি বলবো, যে পরিবাহী কি উপাদানে তৈরি। ঠিক আছে, এক। আর 2 নম্বর কি বলবো, পরিবাহীর উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। এই দুটো বিষয়ের উপর কিন্তু এই যে রোধাঙ্ক, এই বিষয়টা নির্ভর করে। আসলে রোধাঙ্ক যদি আমরা একটা প্র্যাকটিক্যাল ফিলিং এ আনতে চাই, তাহলে আমরা যে কোনো কিছু কিনতে গেলে পার কেজি আমরা একটা দাম হিসেব করি, সেই জিনিসটাই। ঠিক আছে, এবার পার কেজি দেখা গেল যে 40 টাকা, তাহলে আমি 2.5 কেজি নেব কি 10 কেজি নেব, যা হবে সেটাও একটা টোটাল দাম হবে। সেই টোটাল দামটা হচ্ছে রোধের সাথে তুল্য, আর ওই যে পার কেজি যে দামটা সেটা হচ্ছে রোধাঙ্কের সাথে তুল্য। ঠিক আছে, আমি শুধু একটা ইনটিউশন গ্রো করার জন্য এক্সাম্পলটা দিলাম, এটার সাথে কিন্তু এটার সাথে ম্যাচ করতে যেও না। ঠিক আছে, এটা যেমন তেমনই বলেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রোধাঙ্ক।